বাংলাদেশের পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতেই হবে বান্দরবনে। পাহাড়, মেঘ আর নীল জলের মায়া ভরা এই জায়গাটি প্রতিটি মুহূর্ত মনে হয় যেন স্বপ্নের মতো। আর সেই স্বপ্নের ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও রহস্যময় লেক বগা লেক। পাহাড়ের কোলে শান্তভাবে শুয়ে থাকা এই লেকের রং আর নীরবতা মন ছুঁয়ে যায়। আর এর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড় কেওক্রাডং। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম বাংলাদেশের এই লুকানো স্বর্গে আর ক্যামেরাবন্দি করেছিলাম প্রতিটি সুন্দর মুহূর্ত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ঢাকা থেকে বান্দরবন ও রুমা হয়ে বগা লেক গেলাম, এবং এর সাথে জানাবো চাঁদের গাড়ির ভাড়া, কটেজ ও খাওয়া দাওয়া সহ আমাদের কত টাকা খরচ হয়েছিল। তো চলুন এবার সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমাদের এইবারের বগা লেক ও কেওক্রাডং-এর যাত্রা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব ৩২৫ কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় ৮ ঘন্টার মতো। তাই সকাল সকাল যাতে বান্দরবন শহরে থাকতে পারি, এজন্য আমরা রাত ১০টার বাসে রওনা দিচ্ছি। আমাদের বাস ভাড়া পড়ছে ৮৭০ টাকা। রাত ২টার দিকে কুমিল্লাতে আমাদের প্রথম ব্রেক দেয় ডিনারের জন্য। রাতের ডিনার শেষ করে আবার আমরা বাসে উঠে পড়ি। এবার একটা সুন্দর ঘুম দিই এবং ঘুম থেকে উঠেই দেখি যে সকাল হয়ে গিয়েছে। সকাল এখন ৫:৩০টার মতো বাজে, রোদ উঠে গেছে আর আমরা অলমোস্ট বান্দরবনের কাছাকাছি। তো আমাদের এখান থেকে ড্রাইভার যেটা বললো, আমাদের সময় লাগবে প্রায় বান্দরবন যেতে আর আধা ঘন্টা বা ৪৫ মিনিট। সকাল হওয়ার সাথে সাথে আমরা বান্দরবনে যে ঢুকে পড়লাম, এটা একটা অনুভূতি পেলাম। যখনই দেখলাম যে উঁচা নিচা রাস্তা, পাহাড়ি রাস্তা, তখনই বুঝে ফেলছি যে হ্যাঁ, আমরা বান্দরবনে। এখন বান্দরবনে ঢোকার সাথে সাথে মানে এরিয়াতে ঠান্ডা বাতাস কিন্তু শুরু হয়ে গেছে। মানে এই বাতাসটা আপনাকে ফিল দিবে যে হ্যাঁ, আপনি হয়তো বা কোনো পাহাড়ি এলাকার ভিতরে আছেন বা পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন সকাল ৬টা বাজে আর আমরা অলমোস্ট চলে এসেছি বান্দরবনে। এখানে দেখতে পাচ্ছেন বান্দরবন বাস টার্মিনাল, যে আপনার টার্মিনালটা, ওটার ভিউটা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা বাস থেকে নামবো, নেমে এখন খাওয়া দাওয়া করবো, সকালে নাস্তা, ব্রেকফাস্ট। খাওয়ার হোটেলগুলোতে কি পরিমাণ ভিড়! বিভিন্ন গ্রুপ ট্যুরের লোকেরা সবাই, গেস্টরা এসে ভিড় জমাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। আর অনেকে আছে সকাল সকাল খাওয়া দাওয়া করে যে অলরেডি গাড়ি নিয়ে রওনা দিচ্ছে অলরেডি। আমরা বাস নিয়েছি, আমরা বাসে করে যাবো এখন রুমা, কারণ বগা লেক কেওক্রাডং যেতে হলে রুমা থেকে আমাদের পারমিশন নিয়ে তারপর যেতে হবে। তো আর কি, আর এই যে টানেলটা, এই টানেলের ভেতরে হচ্ছে আমাদের বাসটা রাখা। তো ওইখানে যাচ্ছি। অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাসে উঠে আমরা যাত্রা শুরু করবো। সো ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু হয়েছে এখন। বান্দরবন শহর থেকে আমরা এখন এই বাসে করে রওনা দিচ্ছি রুমার উদ্দেশ্যে। আর রুমা থেকে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি একদম বগা লেক পর্যন্ত। তো সুন্দর একটা চমৎকার ওয়েদার সাথে নিয়ে আমরা এখন রওনা করলাম। আর সবাই দেখতে পাচ্ছেন গেস্টরা বাসে, বাসটা না তো সুবিধা হয়েছে, সবাই একসাথে এনজয় করতে করতে গান ছেড়ে যেতে পারছি এই আর কি। শুরু হলো আমাদের পাহাড় আর প্রকৃতির সঙ্গে এক দারুণ যাত্রা। বাসের জানালা দিয়ে তাকাতেই চোখে পড়ল চারপাশে সবুজে ঢাকার টিলা, উঁচু নিচু পাহাড় আর আঁকাবাঁকা রাস্তাগুলো যেন আমাকে ডাকছিল। কখনো পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ, আবার কখনো ঝর্ণার শব্দে ভেসে আসা সুর। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন এক ছবির ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের প্রথম চেকপোস্ট পার করলাম, আর এখানে আমাদের সবার সিঙ্গেলি আইডি কার্ড চেক করলো। একসাথে দিলে হবে না, প্রত্যেকজন আইডি কার্ড নিয়ে গেলাম আর্মি অফিসারের কাছে। সে চেহারা দেখলো এবং নাম জিজ্ঞেস করলো, মিলালো এই আর কি। তো এরপরে শেষ, জাস্ট এই একটা ফর্মালিটিস, সেটা হচ্ছে কি আইডি কার্ড তারা চেক করবে, মাস্ট থাকতে হবে। তো এখানে যারা কো হোস্ট থাকে, গাইড থাকে, তাদের ক্ষেত্রে গাইডের কার্ড থাকলে সেই ক্ষেত্রে আইডি কার্ড শো করতে হয় না। তো আমরা এখানে একটা বাজারে আসলাম আমাদের চেকপোস্টটা পার করার পরই। আর এইখানে সবাইকে ঠান্ডা হচ্ছে, এখানে পরিবেশটা একটু ভালো, ঠান্ডা, একদম নীরব। বান্দরবন থেকে রুমা পর্যন্ত চাইলে আপনারা চাঁদের গাড়িতেও কিন্তু যেতে পারবেন। যেহেতু আমরা সংখ্যায় অনেকজন ছিলাম, তাই আমরা একটি ফুল বাস রিজার্ভ করে নিয়েছিলাম বান্দরবন থেকে রুমা পর্যন্ত। আর ভাড়া পড়েছিল ফুল বাসের ১৪,০০০ টাকা।
এই ভাড়ায় আমাদের প্রথম দিন রুমায় নিয়ে যাওয়া এবং ট্রিপের শেষের দিন রুমা থেকে বান্দরবনে নিয়ে আসা, মানে রান ট্রিপ ছিল। আর যদি আপনারা টিকিট বাসে যেতে চান তাহলে জনপ্রতি খরচ পড়বে 150 থেকে 170 টাকার মতো। চিল হচ্ছে চিল, সেই লেভেলের ওয়েদারটা যা পাইতেছি এখন, মেঘলা ওয়েদার থাকলে আরো বেশি জম, আরো বেশি। তো এখন যাচ্ছি রুমাতে বাসে করে, বাসের ছাদের উপরে। এই যদি আপনারা টোরে আসেন বান্দরবনে, তাহলে সেই ক্ষেত্রে বাসের ছাদে উঠে এই ফিলটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ঘুরতে আসলে। ভিতরে যারা আছে এটা বুঝবো না মজা, বাইরে কি মজা হইতেছে। আর হ্যাঁ, আরেকটি কথা, আমাদের আজকের এই ট্যুরটি অর্গানাইজ করেছে বিডি ট্রাভেল সার্ভিস। সুন্দরভাবে ট্যুরটি অর্গানাইজ করেছে তারা। আপনারা যদি তাদের মাধ্যমে বাংলাদেশের ট্যুর করতে চান তাহলে তাদের নাম্বারটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে গাড়ি থেকে নামতে হইতেছে দ্বিতীয় চেকপোস্টে। আর সবার এনআইডি কার্ডের কপির পিছনে ইমার্জেন্সি বাবার নাম এবং ইমার্জেন্সি কন্ট্রাক্ট দিতে হইতেছে। যে রাজভাই লয়ে যেতেছে সবার এনআইডিগুলো। সবাই আসেন একসাথে। এই যে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার রুমা উপজেলা। রুমা যাবার আগে আমাদের দ্বিতীয় চেকপোস্টে আমরা এখন বসে আছি। আর এই চেকপোস্টের সবচেয়ে প্যারাদায়ক একটা জিনিস সেটা হচ্ছে কি, আপনাকে এখানে আইডি কার্ড জমা দিলে চলবে না। এখান থেকে আইডি কার্ড দেখিয়ে একটা ফর্ম নিতে হবে এবং ওই ফর্মের মধ্যে যতজন সদস্য আছি তাদের নাম লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, তারপর হচ্ছে বয়স লিখতে হবে, পেশা লিখতে হবে, ঠিকানা, গার্ডিয়ানের নাম্বার, গার্ডিয়ান বাবার বা নাম। তো এগুলো পূরণ করতে হবে। যে দেখেন না, সবাই মনে হয় যাচ্ছে আমরা যেহেতু 40 জনের টিম নিয়ে আসছি, মানে আমাদের দেখেন কত কাগজ, এই দেখেন এই যে এগুলো কাগজ আর কাগজ, মনে হচ্ছে পরীক্ষা দিতেছি। প্রায় 40 মিনিট ধরে এগুলোই লাগতেছে। দেখেন কি একটা অবস্থা। এবং এটাতেই না, এই ফর্মটা নিতে আমার 50 টাকা লাগছে। না জন প্রতি 50 টাকা করে জন প্রতি মানে দিতে হবে। এটা জমা দেব যখন জন প্রতি। তো বুঝতেই পারতেছেন এখানে কি অবস্থা। এটা হচ্ছে দ্বিতীয় যে চেকপোস্টটা রুমা যাওয়ার আগে, এইখান থেকে। তো এখানে তারা এনআইডি কার্ড জমা নেবে না, জাস্ট আমাদের এই ফর্মটা পূরণ করে দিতে হবে। তো এটা আমরা একটা পূরণ করছি, আবার সেম জিনিসটাই আরেকটা পূরণ করতে হচ্ছে। যে এখানে ফটোকপির সিস্টেম থাকতো একটা দিলেই হয়ে যেত, যেহেতু নাই ওনাদের, তো এটা আমাদেরই করে দিতে হচ্ছে। এই রোডের মধ্যে দেখেন কি অবস্থা, একজন জায়গায় দাঁড়ায় এগুলো করতেছে। খুব বিরক্তকর এই জিনিসটা একদমই। চাঁদের গাড়ি নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম রুমা বাজারের দিকে। এখন এই যে চাঁদের গাড়িতে সবাই আছে, কি দাঁড়াবে রুমা বাজারে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ, যদি থাকে এই আর কি। ও এখনো পর্যন্ত সৌন্দর্য শুরু হয় নাই। পাহাড়ের যত উপরে উঠবো তত বেশি সুন্দর। ও বান্দরবনে জিপ গাড়িগুলো যেভাবে টানে মাথা নষ্ট করে ফেলে একদম। আমরা সেকেন্ড চেকপোস্ট থেকে যে পারমিশনটা নিয়েছিলাম সবার 32 জনের টোটাল, তো ওই পারমিশনের 3টা সেট ছিল আমাদের কাছে। হ্যাঁ, 3 সেট আমরা 32 জনের পারমিশন নিয়েছিলাম 3টা কপির মধ্যে। তো ওই 3টার আবার 3টা করে ফটোকপি করতে হবে, টোটাল 9টা ফটোকপি লাগবে। তো এই জন্য আবার রুমা বাজারে ব্যাক করলাম উপজেলার এখানে গাড়ি রেখে, এবং এখান থেকে আবার ফটোকপি করে আবার যাচ্ছি। এখন খাওয়া দাওয়া করবো বাজারে। রুমা বাজার থেকে শুরু হলো আমাদের পরবর্তী যাত্রা, গন্তব্য বগালেক। আর এই যাত্রায় আমাদের সঙ্গী হিসেবে রয়েছে সে বিখ্যাত চাঁদের গাড়ি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একদিকে খাড়া পাহাড়ের দেয়াল আর অন্যদিকে গভীর খাত। দেখলে রোমাঞ্চকর আর ভয় দুটোই একসাথে কাজ করে। গাড়ি যখন ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে, চারপাশের প্রকৃতির দৃশ্য মুহূর্তেই বদলাতে থাকে। কখনো দেখা যায় দূরে নীল পাহাড়ের সারি, আবার কখনো মেঘ এসে ঢেকে দেয় পুরো রাস্তা। মাঝে মাঝে মনে হয় গাড়িটা যেন মেঘের ভেতর দিয়েই চলছে। চাদর গাড়ির শব্দ, বাতাসের শস্য আওয়াজ আর প্রকৃতির এই নীরব সৌন্দর্য সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন এক সিনেমার দৃশ্য রয়েছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কোটি টাকার ভিউ। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি বগালেকে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওদের কাঙ্ক্ষিত গন্তব্য আজকের দিনে
তো এইখানে আসার পর চমৎকার একটা ভিউ পেলাম, আমার পিছনে দেখতে পাচ্ছেন, জাস্ট অসাম ভিউটা, মাথা নষ্ট। তো এখন আমরা গাড়ি থেকে আমাদের লাগেজ যেগুলো আছে এগুলো নামাচ্ছি এবং আমাদের কটেজে চেক ইন করবো। এর আগে এখানে পারমিশন নিতে হয়, আমাদের এনআইডি দেখিয়ে সেখানে পারমিশন নেওয়া হবে, তারপর আমরা কটেজের ভিতরে ঢুকবো। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট বগালেকে যাওয়ার। আর এখানে ওয়েদারটা দেখেন, জাস্ট অসাম চারদিকে। হঠাৎ করেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, আর যার কারণে আমরা এই সৌন্দর্যটা এত সুন্দর উপভোগ করতে পারছি এখন হঠাৎ করে সাডেনলি। আর বাকি যারা সিঙ্গেল ছেলে আছে সবাই ভালো কাজ। তো মাত্র ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো কে কোন কটেজে যাবে, এখান থেকে আমরা ইনস্ট্রাকশন দিয়েই সামনের দিকে যাচ্ছি। তো এদিকে অনেকগুলো কটেজ আছে। তো আমরা যেহেতু সংখ্যায় বেশি ছিলাম, প্রায় 40 জনের মতো, যার কারণে আমাদের কটেজ 3টা কটেজে নিতে হয়েছে, এক কটেজে আমরা রুম সব পাইনি। তো এই আর কি। আর যারা বাইক নিয়ে আসে দেখেন এই যে বগালেক 0 কিলোমিটার, তো এইখানে দেখেন ও ছবি টবি তুলতেছে সবাই। এখানে হেঁটে যাচ্ছি সামনের দিকে যতটাই, জায়গায় জায়গায় কটেজ, এই যে রবার্ট কটেজ আছে, আরেকটা আছে নতুন নাম মাত্র দিল নতুন। তো একটার পর একটা কটেজ আছে যেখানে ঢালো বিছনা করে গ্রুপ অনুযায়ী থাকে, ছেলেরা একসাথে মেয়েরা একসাথে। তো এই আর কি। আলাদা কাপড় রুমের ব্যবস্থা খুবই কম, নাই বললেই চলে। তো এই যে দেখেন সবাই যাচ্ছে আরও সামনের দিকে রুম খোঁজার জন্য, আমাদের যে কটেজগুলো বুকিং করা ছিল আগে থেকে সেইখানে। পাড়ার সামনের দিকে কিন্তু আরও বেশি জমজমাট, ওই যে দেখেন ক্রাউডেড আছে কিন্তু সামনেই। আর ওই যে পাহাড়ের ভিউ দেখা যাইতেছে, ও পিছনে মেঘ পুরো আকাশটা ঘিরে রাখছে দেখেন, চমৎকার। আর এখানে খাওয়া দাওয়া চলতেছে সবাই। ও চিন্তা করেন পিছনে কি পরিমাণ এখন ক্রাউডেড হয়ে গেছে বগালে। আজকে ভালো পরিমাণ মানুষ আসছে, কিন্তু ভালো পরিমাণ। এটাই হচ্ছে আমাদের আজকে রাতে থাকার ব্যবস্থা কটেজ বগালেকে। এবং সবগুলো কটেজই এরকমই, এই যে দেখতে পাচ্ছেন দোতলা সিস্টেম, কাঠের তৈরি। আর এখানে এক একটা রুমে যে সবাই যাইতেছে 10 জন 10 জন করে থাকবে, ওই হিসাব করে ঢুকতেছে সবাই দেখেন। আর এখানে দেখেন গ্রামীণ কি সুন্দর একটা পরিবেশ। এই রিসোর্টটা মনে হয় আবার নতুন হইতেছে। আর এদিক দিয়ে রাস্তা, ওই পাশে হচ্ছে বগালেক, আর এই রাস্তা দিয়ে সবাই আসতেছে এখন মাত্র। লেকের কি চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন চারপাশটা। আবার এই পাশে হচ্ছে লেক ভিউ কিছু কটেজ, সেই দেখেন। বেশি ভালো লাগে কি হঠাৎ হঠাৎ এই যেরকম পাথরগুলো আস্তা রাখা এখানে, আর পাথরের উপর থেকে পাহাড়গুলো যখন দেখা যাচ্ছে ঘরবাড়ির পাশে, খুব চমৎকার লাগতেছে দেখলে। আমার তো মনে হইতেছে আমি মনে হয় কাশ্মীরের কোনো জায়গায় চলে এসেছি, কাশ্মীরে যেরকম গুলমার্গ বা পেহেলগাম টাইপের লাগতেছে একদম কাশ্মীরে। দেখেন ওয়াও, আমাদের নিয়ে যাওয়া হচ্ছে রুম বুঝিয়ে দেওয়ার জন্য লেক থেকে পাহাড়ের একটু উপর দিকে। এটাই হচ্ছে আমাদের কটেজ আজকে থাকার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে অবস্থা কি, এসব জায়গায় ঝোঁকের সম্ভাবনা কিন্তু আছে, ঝোঁক। তো আর কি হে বেকা আমি আসি না, এদিক থেকে হইলে গিয়া রাতে আড্ডা দেওয়ার জায়গা একদম, সে একটা ভিউ। গান বাজনা হইব, এটা পিঠা বাইরে ভাই গেলাম। ও ওই পাশে হচ্ছে লেক, আর আমাদের এটা হচ্ছে কটেজ। এইখান থেকে জানালা আছে, জানলা খুললেই বারান্দা, খুবই চমৎকার। আর এটার পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়াশরুম, ওইখানে একটা ওয়াশরুম আছে, এইখানে এই যেটা দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুম। হ্যাঁ ওয়াশরুম মোটামুটি ভালোই আছে করছে, জায়গায় জায়গায় ওয়াশরুম আছে। এখানে সিস্টেম হচ্ছে কি আপনি যে কটেজে থাকেন না কেন এটাই নিজস্ব ওয়াশরুম আছে, আবার অনেকে আছে আরেকজনটা ইউজ করতেছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কটেজে ব্যাগ রেখে সবাই মিলে চলে এলাম লেকের পাড়ে। লেকের ঠান্ডা পানি দেখে আর অপেক্ষাই করতে পারলাম না, সবাই পানিতে গোসল করতে নেমে পড়লাম। সবচেয়ে মজার ব্যাপার হলো লেকের পানিতে ছোট ছোট মাছ আছে।
পানিতে পা দিতেই মাছগুলো এসে পায়ের চারপাশে ঘোরাঘুরি করা শুরু করলো। সবার পায়ে মাছগুলো ঠুকরাচ্ছিল। মনে হচ্ছিল যেন একদম প্রাকৃতিক ফিশ ম্যাসাজ চলছে। পাহাড়ের হাওয়া, ঠান্ডা পানি আর এমন মজার অভিজ্ঞতা, সত্যি বললে এই মুহূর্তটা ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ ছিল। বগালেক শুধু একটি লেক নয়, এটা এমন এক অনুভূতি যা একবার অনুভব করলে সারা জীবন মনে থাকবে। দেখেন কত সুন্দর লাগতেছে। এই জায়গাটা হচ্ছে আইকনিক একটা জায়গা, এখানে সবাই এসে ছবি তুলে। যারা বগালেক কেউ কারণ ঘুরতে আসে, এই বগালেকের এই জায়গাটাতে অনেকেই দেখবেন যে প্রোফাইল পিকচার বা কভার পিকচার আছে। আইকনিক একটা প্লেস, এখানে এসে সবাই ছবি তুলে। এই যে পাথরের যে কাটা জায়গাটা, এখানে দেখেন কি পরিমাণ মানুষ এখানে সন্ধ্যার সময় এসে ছবি টবি তুলতেছে, সবাই রিল্যাক্স করতেছে। আর এই যে দেখেন পাথরের কাটা অংশটা, এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার। এবং যদি সকালের টাইমে আসি তাহলে কিন্তু আরও বেশি ভালো ভিউ পাওয়া যাবে। এই দেখেন আমার উপরে মাথার এই যে রাস্তাটা, এখানে আসে মানুষজন, এই যে বাইক নিয়ে আসে, চমৎকার লাগে এই রাস্তাটা বাইক চালাতে। একদম বগালেকের পাশে আছে, এই যে সামনে আমার বগালেক। আর আমাদের সাথে আছে হচ্ছে আমাদের এই টিমের আজকের গাইড, এই যে দুইজন। ভাইয়ের নাম কি? আমার নাম ভাই জিয়াউর রহমান। জিয়াউর রহমান। জি। আর আপনার? আমার নাম মোহাম্মদ মামুন। মোহাম্মদ মামুন। তো ভাইরা হচ্ছে আমাদের এই বগালেক কেউ ট্রিপের গাইড। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কি এখানে কি গাইড নেওয়া বাধ্যতামূলক? একটু ক্লোজ আসবেন এখানে আসার জন্য। জি, গাইড লাগে। টুরিস্ট যদি একজনও আসে, 10 জন আসে, একজন আসলেও আপনার গাইড নিতে হবে? গাইড নিতে হবে এখানে। আচ্ছা। এটা হচ্ছে আপনার টুরিস্টদের নিরাপত্তার জন্য, বুঝছেন? তাহলে গাইডের কস্টিংটা কে বেয়ার করবে? আমরা যেমন মানে কিরকম খরচ হয়, এটা কি ধারণা দিতে পারবেন? ওটা, হ্যাঁ, যে গাইডের যে আপনারা যে গাইড নেবেন, হ্যাঁ, ওইটা আপনাদের খরচে দিতে হবে সবাই। ও খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থাও আমাদের থাকার করতে হবে। ব্যবস্থা আপনাদেরকে দিতে 800 টাকা পার ডে, প্রতি রাতের জন্য তাদের আবার ফিক্সড 800 টাকা দিতে হবে এবং খাওয়া দাওয়া প্লাস রিসোর্টে থাকার ব্যবস্থা করতে হবে। তো আপনাদের সাথে কি আগে থেকে যোগাযোগ করে আসতে হয় এরকম কিছু, যে আপনাদের ফোন দিলে হ্যাঁ। আপনারা রিসোর্ট বুকিং করে দিতে পারবেন বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? আমাদেরকে যদি এখান থেকে যদি কল দেয়, আমরা তাহলে রিসার্চ ভালো রিসার্চগুলো ইয়ে করে রাখি। যারা আসতে চান, যেহেতু এখন কেউ কার্ডং বাগুলো মাত্র ওপেন হয়েছে, এটার হাইপটা অনেক বেশি, সবাই আসতে চাইবে। দেখা যাচ্ছে একসাথে আসাতে রিসোর্টের রুম পাবেন না। তো এর জন্য আগে থেকে ভাইদের সাথে আমি কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কন্ট্যাক্ট করে রুম বুকিং করে এবং আপনারা খাওয়া দাওয়ার প্যাকেজ সম্পর্কে জেনে তারপর কিন্তু আসতে পারবেন। বড়গেলকে রাতের পরিবেশটা ঠিক কিন্তু সাজেকের মতনই। সাজেকে যেরকম এখন রিসোর্ট অনেক বেড়ে গেছে, এখানে এত রিসোর্ট বাড়ে নাই, বাট সবাই এরকমই রাস্তার মধ্যে গান টান বাজায়। যারা সাউন্ডবক্স নিয়ে আসে চিল করে নিজেদের মতো আড্ডা দিতেছে। আর সব লাইট টাইট বন্ধ হয়ে যেতেছে একটু পর, আরও কারেন্টগুলো থাকবে না। তো এই যে শহরে এলে মানুষ খাওয়া দাওয়া করতেছে, যে যার মতন আড্ডা দিতেছে গাড়িতে বসে। হ্যাঁ, চারদিকে দেখেন একদম অন্ধকার, সব বাইকগুলো এখানে পার্ক করে রাখা, যে যার মতন ঘুরে বেড়াইতেছে। এই একটা এরিয়া বাউন্ডারি, ওই সামনে একটা বাউন্ডারি, পিছনে একটা বাউন্ডারি আছে, একটু এরিয়ার মধ্যে যা যা অ্যাক্টিভিটিস করতে হবে। রাতের খাবার দাবারের পরে বগালেকের পাড়ে আমরা সবাই মিলে এইভাবেই গান বাজনা করে আড্ডায় মেতে উঠেছিলাম। এরপরে রাত 11টায় সবাই ঘুমাতে চলে যায়, কারণ পরের দিন সকাল 4টায় উঠে আমাদের চলে যেতে হবে কেওক্রাডং। সকাল এখন প্রায় 5:30 বাজে, আর দেখতে পাচ্ছেন গাড়িগুলো চলে আসছে সবার। আমাদের এই গাড়িগুলো এখন বগালেক থেকে, যারা বগালেকে নাইট স্টে করেছিলাম, আমাদের এই সকাল সকাল সূর্যোদয় দেখার জন্য কেওক্রাডং নিয়ে যাওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম। তো আর কি, সবাই ঘুম থেকে উঠতেছে 5:30 যাতে সূর্যোদয়টা দেখতে পারে। কথা ছিল আজ সকাল 4টা বাজে রওনা দিয়ে কেওক্রাডং গিয়ে সূর্যোদয় দেখব, কিন্তু সবাই ঘুম থেকে দেরি করে ওঠার কারণে আজ হয়তোবা কেওক্রাডং থেকে আমাদের সূর্য দেখা মিস হয়ে যাবে। তবে যাই হোক না কেন, সকাল সকাল চাঁদের গাড়ি জার্নিটা অসাধারণ ছিল। চারপাশের ঠান্ডা পরিবেশ এবং পাহাড়ের ভাজে ভাজে জমে থাকা সাদা মেঘের খেলা দেখতে দেখতে আমরা চলে আসলাম কেওক্রাডংয়ের চূড়ায়। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি কেওক্রাডংয়ের চূড়ায়। আর এই যে বর্তমানে আমরা এখানে গাড়িগুলো এই যে নিচে দেখছেন সবাই পার্কিং করছে। আর এইখানে যে 3তলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন কেওক্রাডংয়ের চূড়ায়, এখান থেকে যে সূর্যোদয় দেখতেছে সবাই। তো এই ভিউটা দেখার জন্যই মোটামুটি সবাই সকাল সকাল এখানে আসে। আর যারা এই কেওক্রাডংয়ে নাইট স্টে করে তাদের জন্য তো সুবিধা, ঘুম থেকে উঠলে এই ভিউ দেখতে পারবেন।
আর যারা বগা লেকে নাইট স্টে করে আসবেন সকাল 4:30 মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা অলরেডি 4:30 5টার মধ্যে বের হয়েছি, তারপরও সূর্যোদয় দেখতে পারি না, এর আগেই হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, লুক এট দ্য ভিউ। এই যে সাদা মেঘ এই পুরোটা, ওহ অসাম, জাস্ট যেদিকে তাকাবেন। এইটা কিন্তু ঠিক দার্জিলিংয়ের মতো। আমরা দার্জিলিংয়ে টাইগার হিলে গেলে যেরকম দেখি না, টাইগার হিলে পাহাড় সকলে, আপনার টাইগার হিলে যে সূর্যোদয় দেখতে যেরকম ভিড় করে 3তলা একটা বিল্ডিং থেকে, ঠিক তেমনটাই কিন্তু এখন এখান থেকে লাগতেছে। এই যে দেখতেছে সবাই, দেখে সবাই এখানে ছবি তুলে নেওয়া ব্যস্ত প্রচুর পরিমাণে। এখানে এতটুকু জায়গায় এর মধ্যে কি অবস্থা, আর এখান থেকে যে ভিউ দেখা যাইতেছে পুরো মেঘালয় একটা ভিউ কিন্তু আসতেছে। লাইট লুমের এই জায়গাটা দেখে মনে পড়ে গেল লাইট লুমের কথা, মেঘালয়। ওয়াও। কেউ কারোর চূড়ায় আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর এখন আবার আমরা রওনা শুরু করেছি। এখান থেকে 0 পয়েন্ট হয়ে তারপর দার্জিলিং পাড়ার দিকে যাব। তো অলরেডি সবাই নেমে গেছে দেখতে পাচ্ছেন নিচের দিকে, আর আমাদের গাড়িগুলো এখানে। তো এখানে 2 ট্রিপে গাড়িগুলি চালায়, কারণ কি এক ট্রিপ এখানে নিয়ে আসে সকালে, আবার যারা পরবর্তীতে আসতে চায় তাদের সাথে দেখা যাচ্ছে যে আবার পরবর্তীতে গাড়ি নিয়ে আসে। তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে, যেহেতু আমরা নিচের দিকে চলে যাচ্ছি, সময় নেই আসলে, কারণ যতটা সম্ভব আরও স্পট যেগুলো আছে ঘুরে দেখার, কারণ দার্জিলিং পাড়া তো আমাদের অনেকটা সময় যাবে। ও কি নেচার, ওয়াও, জাস্ট মাথা নষ্ট। ওয়াও, সবাই ওদিকে ছবি টবি তোলার জন্য ভিড়, একদম উচ্চ পড়া। আর এদিকের ভিউটা দেখেন, এটা দেখার জন্য মানুষ মূলত বান্দরবন আসে ভাই। এটা অন্যরকম একটা সৌন্দর্য বান্দরবনের, এটা বলে বোঝানো যাবে না, জাস্ট ওয়াসাম। ওয়াও। কেওক্রাডংয়ের পাহাড়ি রাস্তা বেয়ে নিচের দিকে বা বগালেকের দিকে যাওয়ার সময় মাঝপথেই চোখে পড়বে একটি অপূর্ব সুন্দর গ্রাম, আর এই গ্রামটির নামই হচ্ছে দার্জিলিং পাড়া। এই ছোট্ট পাড়াটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটি শান্ত স্বর্গ। চারদিকে সবুজ পাহাড়, মেঘে আকাশ ঢাকা, আর ছোট ছোট বাঁশের ঘরগুলো যেন এক ছবির মতন সাজানো। এই পাড়ায় বাস করে স্থানীয় বম জনগোষ্ঠী, যাদের সরল জীবন আর হাসিমুখ অতিথিপরায়ণা আপনাকে মুগ্ধ করবেই। দার্জিলিং পাড়াতে আমাদের 10 থেকে 15 মিনিটের মতো সময় দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের আবার বগালেকে গিয়ে রেডি হয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সো এইখানে আর বেশি একটা সময় দেওয়া হয়নি। সো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে দার্জিলিং পাড়া, আর এই পাড়াতে আমাদের 20 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়েছে। এখানকার এই পাড়ার যে ঘরবাড়ি আছে, রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। তো এখানে এসে সবাই সময় স্পেন্ড করে, ছবি টবি তুলে, দেখতে পাচ্ছেন নিজের গাড়ির মধ্যে বসে। এখানে এখানে ওইখানে পাহাড়ি আপনার ওই যে দেখতে পাচ্ছেন মরিচ, কাঁচা মরিচ, তারপর ফল ফ্রুটস, হ্যাঁ কলা, এগুলো পাবেন। সবাই সেখানে পিওর ফ্রুটস খাওয়া দাওয়া করে। তো এখানে আমাদের গেস্টরা অলরেডি কমলা এবং হচ্ছে কলা খাচ্ছে কিন্তু। আর এদিকে যে দেখতে পাচ্ছেন উনি ভাই কাঁচামরিচ বিক্রি করছে একদম গাছে নিজের। এই যে কেজি 200 টাকা, 200 কেজি 200 টাকা কেজি, চিন্তা করেন। এসে ফ্রেশ ট্রেশ হয়ে 8টা বাজে আমরা এখন নাস্তা করতে চলে আসলাম। সামনে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, এটা হচ্ছে রবার্ট কটেজ। এই রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আমার পিছনে মেঘের ভিউটা দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে বগা লেকের ভিউ, আর এই পাশে হচ্ছে সব কটেজ। আর কি চমৎকার একটা ওয়েদার, শান্ত ওয়েদার, এবং সবাই যারা বাইক নিয়ে গতকালকে এসেছিলো তারা রওনা দিয়ে দিচ্ছে, আর যারা আমরা জিপ নিয়ে এসেছি ট্যুরিস্টরা, তারা সকালে নাস্তাটা করব, করার পরে আমরা তারপর রওনা দিব। আর কি, তো চলুন এখন নাস্তা করতে যাব। এখানে মানুষজন যারা ট্যুরিস্ট আসে, ঘুরতে আসে, তো ঘুরতে আসলে যে জিনিসটা প্রবলেম ফেস করে খাওয়া দাওয়া নিয়ে। এখানকার খাওয়া দাওয়ার মান বেশি যে ভালো ওরকমও না, বাট আরেকটা প্রবলেম আছে সবাই ফেস করে, সেটা হচ্ছে খাবারের টাকা অনেক বেশি। আসলে বগালেকে খাওয়া দাওয়ার মান খুবই কঠিন। ডিম দিয়ে ভাত খেলে 200 টাকা। আসলে এগুলো কোনো মজাদার সুস্বাদু কোনো স্বাদ নাই। এখানে হচ্ছে সাজেকে খাওয়া দাওয়ার মানটা ভালো। হ্যাঁ, ওই যে বললাম যে এখানে একটা হইব সাজেকটা অনেক দিন ধরে চলতে চলতে দেখা যাচ্ছে রিসোর্ট হয়ে গেছে, মানুষের রুচি সম্পর্কে তারা বুঝে গেছে যে কি ধরনের টুরিস্ট আছে, তাদের জন্য কি খাবার রাখতে পারবো। এইখানে ওই জিনিসটা এখনো পর্যন্ত হয় না। বগালেকটা আরেকটু উন্নত হওয়া উচিত, কারণ এটা একটু খাবারের রেটটা একটু খুবই রেয়ার। সবারই একটাই প্রবলেম, খাবার একটু সমস্যা আছে। আর কিউ কার্ডিং তো জাস্ট বলার বাইরে। লেকের পাশে কিন্তু দাঁড়ায় আছি, আর এই লেকের ভিউটা দেখেন,
জাস্ট এটা দেখলেই বুঝতে পারবেন এখানে মানে আসা সার্থক এক কথায়। আমরা এখন রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই রেডি, সবারই এখন হোটেল চেক আউট করতে হওয়ার সময়, যেহেতু 11টা বেজে গেছে, চেক আউট করে রওনা দিব সবাই বান্দরবনের উদ্দেশ্যে। তো বগালেক থেকে আমাদের গাড়ি ছাড়ার পর কিছুক্ষণ পর একটু নিচে আসার পর এটা মুল্লাই পাড়াবা, মুল্লাই গ্রামে আমাদের ব্রেক দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম যেটা এটা। আর এখানে আপনি আসলেই গাড়ি থেকে নামার পরই এটা অনুভূতি করতে পারবেন যে আসলে কতটা পরিষ্কার। এই দেখেন রাস্তাটা কত সুন্দর, আমার পিছনে এই রাস্তাটা। এবং আপনারা যারা মেঘালয় গিয়েছেন, মাউলিলং ভিলেজ যেরকমটা আপনারা দেখেছিলেন, ঠিক তেমনটাই ফিল আপনাকে দিবে। যদি বৃষ্টির সিজন হয় তাহলে আরও বেশি চমৎকার লাগবে। এই দেখেন কি সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে মানুষজনের থাকার ঘরবাড়ি। আর এই দিক থেকে যাওয়ার যে রাস্তাটা করে দিছে সুন্দর পাকা রাস্তা, যতটুকু নিচে যাবে পাহাড়ের যাওয়া যাবে অনেকটাই দূর পর্যন্ত। এখানে দেখেন প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় ফুলের গাছ, কিন্তু খুবই চমৎকার। আর ওইখানে একটা চার্চ আছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো কি, এই গ্রামে আশেপাশে যাই দেখবেন সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকারের ময়লা পাবেন না গ্রামে আসার পর। অসাধারণ।